তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই এবং জানতে চাই আপনার হয়ে আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি আর অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর এই পুরো আলোচনা জুড়ে আপনাদের সাথে থাকবো আমি তুহিনুর সুলতানা। আমাদের আজকের বিষয় মববাজি, চাঁদাবাজি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি। মনি আপা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আরেকজন অতিথি এখনো এসে পৌঁছাননি, তো এর আগে আমরা চলে যাব আমাদের আলোচনা অনুষ্ঠানটিতে। আর আমি এর আগে একটু বলে নিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মেও উপভোগ করতে পারবেন, যেটা ফেসবুকের গ্লোবাল টিভি বাংলাদেশ এবং গ্লোবাল টক শোতে, এবং ইউটিউব পেজে দেখতে পাবেন গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে। আমরা জানি যে মববাজি এখন জাতীয় জীবনের জন্য একটি নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে এবং আমরা প্রতিনিয়তই শিকার হচ্ছি এই মববাজির। গণপিটুনি, চাঁদাবাজি, দখল, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ করা, ঘায়েল করা এবং ব্যক্তিস্বার্থ উদ্ধারে টার্গেট করে পরিকল্পিতভাবে মববাজি করা হচ্ছে। এক প্রকার বলা যাচ্ছে যে দেশটা এখন মবের দখলে এবং মবের মূলক বলা হচ্ছে। আপা, আমি প্রথমেই আপনার কাছে একটু আসতে চাইব এবং জানতে চাইব যে এই যে বলা হচ্ছে দেশটা এখন মবের মূলক, এই মব কারা করছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন। আসলে রাষ্ট্রটা এমন একটা জায়গায় আমাদের অবস্থান করছে, পৌঁছে গেছে তা বলবো না, অবস্থান করছে ফুল স্টপ দিয়ে, যে আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আমাদের অনেক বোধহয় ভাগ্যের পরিবর্তন ঘটবে। আগে যা হয়েছিল, মব আগে যে ছিল না তা না, মব আগেও ছিল। একটা দল আপনার চরমভাবে ওই রাজত্ব সৃষ্টি করত। ওটাকে মব বলা হতো না, ওটাকে সন্ত্রাসী কার্যক্রম বলা হতো, ওটাকে গুম, খুন, আপনার আয়নাঘর এইসব বলা হতো। তখন সরকারি ছত্রছায়ায় এই কাজগুলো হতো, একটা বিশেষ সরকারি দলের মাধ্যমে এই জিনিসগুলো হতো। কিন্তু যখন রাষ্ট্রের চেঞ্জ আসলো, একটা বড় রেডিক্যাল চেঞ্জ, তখন আমরা ভেবেছিলাম যে এই জায়গা থেকে আমরা উদ্ধার পাবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, রাষ্ট্র 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন করলেন, 6, 7, 8 3 দিন কোনো রাষ্ট্রে সরকার ছিল না। সেই 3 দিন সবচেয়ে বেশি মব হওয়ার কথা ছিল। কিন্তু অলৌকিকভাবে সত্য যে ওই 3 দিন মব হয় না আমি বলবো না, কিন্তু ওই তুলনায় ওই রেশিও অনুযায়ী শুধু মব না, আপনার জিনিসপত্রের দামের একটা, সব মানুষ ভয়ের মধ্যে ছিল। যারা অন্যায়কারী, অন্যায় সৃষ্টিকারী, তারা ভয়ে ছিল। ব্যবসায়িক আপনার যারা সিন্ডিকেটরা, তারা পালিয়েছিল, সবাই পালিয়েছে। ওই টাইমটা এমন ছিল যে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত পালিয়েছে এবং কিস্তিতে কিস্তিতে পালিয়েছে। এই কিস্তিতে পলায়নটার জন্য একটা শ্রেণী হয়তো বা রাষ্ট্রের তারা একটা হ্যান্ডস তাদেরকে সহায়তা করেছে। তারা যে কথা বলেছে যে রাষ্ট্রের মঙ্গলের কারণে তাদের এটা করতে হয়েছে। রাষ্ট্রের প্রতিদিন এই যে এই মৃত্যু, এই যে তাদেরকে পেলে মেরে ফেলবে, মবের সৃষ্টি হবে, এটা চায় নাই। আচ্ছা, আমরা যদি ধরেও নেই, তাহলে এখন প্রায় 1 বছর হয়ে গেল রাষ্ট্রের, এখন কেন এই মবটা থাকবে? মবটা তো আসলে ঠিক এখন শুরু হয়নি, সেই আমরা কিন্তু 2024-এর সেপ্টেম্বর থেকেই এই মবটা দেখতে পাচ্ছি। আমি এটাই বলছি, এখন পর্যন্ত এটা তো থাকার কথা না। ওই 3 দিন যদি কম হয়ে থাকে, তাহলে এখন একটা রাষ্ট্রে যে সরকার আছে, সেই সরকার কিন্তু কোনো আপনার দলীয় সরকার না। এই সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল, কেউ মৌনতায় সম্মতি দিয়েছে, কেউ সরাসরি সম্মতি দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই দিন অংশগ্রহণ করেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাইলে আপনার তারা কেন পারছে না বা করছে না, এটা হচ্ছে আমাদের কথা। আপনার কাছে আবারও ফিরে আসছি। আমাদের আরেকজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন জাতীয় পার্টির সদ্য নির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শামীম ভাই, আপনাকে আমরা শুভেচ্ছাও জানাচ্ছি আজকে আপনার এই নবনির্বাচিত যে পজিশনটি, সেটার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মববাজি, চাঁদাবাজি। আমরা সেটাই শুনছিলাম মনি আপার কাছ থেকে। আপনার কাছে আমি সরাসরি জানতে চাই, এই মববাজি, চাঁদাবাজির পিছনে কারা আছে? দেখুন, মবের পিছনে আছে হচ্ছে দুষ্কৃতকারীরা। চাঁদাবাজির
পিছনেও আছে দুষ্কৃতিকারীরা। সেটা কোনো দলের পদ হতে পারে। অবভিয়াসলি আমরা বর্তমান গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নেই, অর্থাৎ বর্তমান গভর্নমেন্টের ব্যাকিংয়ে কোনো পলিটিক্যাল পার্টি নেই। এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট না, পুলিশ বিচ্ছিন্নভাবে আছে। এই সরকারের শক্তি হচ্ছে এই মব, এবং মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনের বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে, যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, সবাই। অর্থাৎ একটি রাজনৈতিক দল থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। এবং খুব দুঃখজনক বিষয়, আদালত পাড়ায় মব হচ্ছে। এবং এটি যে জায়গাটি সবচেয়ে পবিত্র, যে জায়গাটা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে যে আমি দুদিন আগেও দেখলাম নাইমুর রহমান দুর্জয়কে যখন মব অ্যাটাক করেছে, 50-60 জন পুলিশ তাকে নিয়ে পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, এবং ওই মব করার জন্য তাৎক্ষণিক কাউকে অ্যারেস্টও করা হচ্ছে না। তাহলে অ্যারেস্টটা কেন করা হচ্ছে না? আপনি যেটা বলছিলেন একটু আগেও, যে দুষ্কৃতিকারীরা করছে, এটা আপনারা চিহ্নিত করতে পারছেন, কিন্তু এই দুষ্কৃতিকারীদেরকে কেন আইনের আওতায় আনা যাচ্ছে না? একটা তো 17 বছর 16 বছর একটা সরকার ছিল, তার মধ্যে অস্বীকার করব না 14 থেকে 24 প্রশ্নবোধকভাবেই আওয়ামী লীগ সরকার ছিল। এর একটা রাগ ক্ষোভ পুঞ্জীবিত থাকবে। তবে সেটা কি 10 মাস থাকবে? সেটি 1 মাস, 10 দিন, 12 দিন, 15 দিন হতে পারে। রাষ্ট্রটা সবার, দেশটা সবার, মানুষগুলো সবার, আইন সবার জন্যই, সংবিধান সবার। তাহলে ওই যে রাগ ক্ষোভটা ছিল, ওইটাকে প্রশমন করাই তো রাজনীতি, এবং সেটাকে ন্যায় বিচারের মাধ্যমে প্রশমন করা। যাদের দোষ আছে, অভিযোগ আছে, মামলা আছে, তারা মামলা ফেস করবে। কিন্তু আপনি সবাইকে মপ করবেন, আপনি তো বিচারের আগেই বিচার করে ফেলছেন, তাকে ডিম ছুঁড়ে মারছেন, তাকে গালি দিচ্ছেন, তাকে লাথি দিচ্ছেন, তাহলে বিচার তো আগেই হয়ে গেল। তো সেটা তো কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা কোনো আইনের শাসন হতে পারে না। আর সবসময় মনে রাখতে হবে, বিপ্লব আর দেশ চালানো এক না। মাও সেতুং এত বিশাল মাপের নেতা ছিলেন, 90,000 কৃষক নিয়ে উনি লং মার্চ করলেন, পিকিংয়ে পৌঁছলেন 30,000, 60,000 লোক রাস্তায় মারা গেছে তার যুদ্ধ করতে করতে। সেই মাও সেতুং যখন দেশ চালালেন, গ্রেট লিপ ফরওয়ার্ড করলেন, তিনি ব্যর্থ হলেন, তার মূর্তি ভেঙে ফেলা হলো, দুর্ভিক্ষ হলো। হ্যাঁ, তার সময় ড্যান জিওপিং নামে একজন থিওরিস্ট ছিল, উনি মাও সেতুংয়ের এনথিসিসকে চ্যালেঞ্জ করেছিলেন। মাও সেতুং খেপে গিয়ে তাকে ঘোড়ায় করে তার গ্রামে পাঠিয়ে দিয়েছিল। এটা এই গল্পটা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের কাছে শোনা ছিল। পরে মাও সেতুংয়ের মৃত্যুর পরে সেই ড্যান জিওপিংকেই আবার নিয়ে আসা হলো, যে তোমার অ্যান্থিসিসটাই ঠিক ছিল, ক্যাপিটালিস্ট মিক্সড কমিউনিজম করতে হবে, ওপেন মার্কেট ইকোনমি করতে হবে। চায়না তারপর থেকে ওপেন মার্কেট ইকোনমি হলো। অর্থাৎ ওই যে মাও সেতুংয়ের মতো বিপ্লবীও দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন। সেখানে আমাদের অনেকেই, আমি শেষ করে দিচ্ছি, আমাদের এই 45 দিনের অনেক রাজনীতিবিদরা দেশ চালানোয় এত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি মনে করি এই বিপ্লবীদেরকে, এই আন্দোলনকারীদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই পদগুলো দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে, বড় বড় পদ দিয়ে। তাদেরকে ওয়াচডগ হিসেবে রাখাই ভালো ছিল। আমি একটু আবারও যদি আপা আপনার কাছে আসি, নীলুফার মনি আপা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইব, যেটা বলছিলেন শামীম হায়দার পাটোয়ারি, যে মববাজিদের কোনো পরিচয় থাকার কথা না, কিন্তু আমরা কিন্তু প্রায়ই গণমাধ্যমে এদের পরিচয় পাচ্ছি। এবং আমি যদি খুব কাছের উদাহরণ বলি, যেটা হচ্ছে গত পরশু দিনের যে পানি উন্নয়ন বোর্ডের যে রেস্ট হাউসে যে ওসির ঘটনাটি ঘটেছে, সেখানে কিন্তু স্পষ্টতভাবেই নাম আসছে যে জেলা ছাত্রদল এই ঘটনাটির পেছনে ছিল। আমি আপনাকে একজন দলের নেত্রী হিসেবে আপনার কাছে জানতে চাইব এ সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখেন, সত্যিকার অর্থে যারা মত করে তাদের কোনো দল থাকে না, এটাই সত্যি। কেউ দলকে ইউজ করে। লাইক আমি আপনাকে এটার উত্তর দেওয়ার আগে যদি আমি কুমিল্লার মুরাদনগরের যদি ওই যে রেপ মামলাটার কাছে যাই, যে লোকটা, যে খারাপ মানুষটা এই কাজটা করলো, সেই মানুষটা কিন্তু প্রথমে বলা হলো যে এটা বিএনপির। তো খোঁজ নিয়ে জানা গেল, পরে সব পত্রিকার সব মিডিয়াগুলোই বুঝালো যে এইটা আওয়ামী লীগের সময় 15.5 বছর আওয়ামী লীগের দালালি করেছে, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপিতে দালালি করতে আসছে। এই যে আপনি এটা যদি ধরেন, আবার এই টাইপের কিছু মানুষ আছে, আত্মীয় স্বজন কিন্তু একটা বড় ফ্যাক্টর। মনে করেন যে কিছু ব্যক্তি আছে, তার কয়েকটা সন্তান থাকলে এক এক সন্তানকে এক এক দল করতে পাঠায়, যারা এই মবকে তারা যারা পছন্দ করে, এবং যাদের আর কোনো ইনকাম নাই, এটাই ইনকাম, তো সেটা করেই তারা চলতে হয়।
তখন তারা কি করে, যে সরকার যখন আসে সেই সরকারের দিকে ধাবিত হয়, অন্যগুলোকে সেভ করে কিংবা অন্যগুলোকে নিয়ে যায়। এবং এই যে আপনি যে কথাটা বললেন, হলে হতে পারে, আবার খোঁজ নিয়ে দেখা যাবে যে আপনারা যদি চিহ্নিত করতে পেরে থাকেন যে তারা আপনাদের দলের বা দলের না, তাদেরকে যখন বহিষ্কার করে দিচ্ছেন, কিন্তু তাদেরকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? আপনি, এটা তো আমাদের না, আমরা তো সরকারে নাই। খেয়াল করেন, আমরা বিরোধী দলেও নাই, আমরা সরকারেও নাই। এখন যে সরকার আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তাকে বারংবার করে জাতির মাধ্যমে, জাতির উদ্দেশ্যে কথা বলার সময় বলছে যে আমি তো সর্বোচ্চ আমি বহিষ্কার করতে পারি, এর বাইরে আমার আর কোনো ক্ষমতা নেই এই মুহূর্তে, এই মোমেন্টে। বাট সরকার এটা আইনের অনুশাসন যদি চালু করে, তাহলে মানে উল্লেখযোগ্য কিছু ধরপাকড় করলে, উল্লেখযোগ্য কিছু শাস্তি দিলে, তাহলে কিন্তু আর এই জিনিসটার আপনার বারবার হয় না, মানুষ কিন্তু সচেতন হয়ে যায়। আপনি খেয়াল করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যখন রাত ৩টার সময় মিটিং ডেকে বললেন সাংবাদিক সম্মেলনে যে দেশ আগের চেয়ে ভালো আছে, কিন্তু তার রাত ৩টার সময় সাংবাদিক সম্মেলন করার অর্থ কিন্তু বুঝে যাওয়া হলো যে দেশ খুব খারাপ আছে, নইলে রাত ৩টায় তো প্রেস কনফারেন্স করার কথা না। তারপরে কয়েকদিন পরে আপনি দেখেন, যখন ধরপাকড় কিছু করলেন ছিনতাইকারী রাস্তার ঢাকার, তারপরে কিন্তু ঈদ ছিল সামনে, ঈদের মধ্যেও কিন্তু ওই তুলনামূলক কিন্তু কিছু কমে গেল। এই যে শাস্তির আওতায় যখন আনবেন তখন কমে যাবে। সরকার যে কথাটা শামীম হায়দার পাটোয়ারি বলছে যে সরকারের সাথে যারা থাকে তারাই মব করে, তো সরকার এই মব দিয়েই সরকার হয়তো বা সে টিকে থাকতে চায়। নইলে সরকার কেন এদেরকে চিহ্নিত করবে না, কেন বিচার করবে না? আমার সন্তান, আমি যদি বলি আপনি বিচার করেন, আপনার বিচার করতে সমস্যাটা কোথায়? এরপরে আপনি দেখেন সেনাবাহিনীকে নামানো হয়েছে, অনেক দিন যাবৎ সেনাবাহিনী কিন্তু জরুরি আইনের মধ্যে আছে, এবং সেনাবাহিনীকে ইন দ্য মিন টাইম আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে। তাহলে সেনাবাহিনী কেন ওইভাবে যেভাবে করার দরকার সেভাবে কেন পারছে না? নিশ্চয়ই তার উপর এম্বার্গো আছে। এম্বার্গো না থাকলে সেনাবাহিনী তো আর আমার মতো আপনার মতো বলে বেড়াবে না যে আমাকে পারমিশন দেয় নাই। সেনাবাহিনীকে হয়তো এমনভাবে বলা আছে, আমরা যাকে বলবো তুমি তাকেই শুধু ধরতে পারবা, নইলে পারবা না, বা আমাদের সঙ্গে আলোচনা করে তুমি ফিল্ডে যাবা। তো এই জিনিসগুলোকে যদি আপনি না বের করতে পারেন, এই মবকে কোনোভাবেই থামানো যাবে না। শামীম ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপা যেটি বলছিলেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই এই মববাজিটা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মববাজির সাথে, যেহেতু বিএনপি একটি বৃহত্তর দল, তাদের কিন্তু নাম আমরা সেখানে দেখতে পাচ্ছি। এটা কেন হচ্ছে? আইনের শাসনের মানে পরিপন্থী হবে যখন আইনকে শাসন করা হবে। এখন যখন মবের বিচার হচ্ছে না, ভিডিওতে দেখা যাচ্ছে, আপনাদের মিডিয়াতে আমরা দেখছি যে অমুক মারছে, অমুক গালি দিচ্ছে, অমুক ডিম ছুঁড়ে মারছে, অমুক টর্চার করছে, মেরে ফেলছে পিটিয়ে, 57 জনকে পিটিয়ে মেরেছে। এগুলো তো 10 বছর পরে 57টা মামলা হবে, কোনো সন্দেহ নাই। সেই মামলায় কারা আসামি হবে আমরা বলতে পারি না। তো যদি মবকে নিয়ন্ত্রণ না করলে যেটা হবে, সকল পার্টি আস্তে আস্তে মব করবে। সকল নিয়ন্ত্রণটা কেন হচ্ছে না? নিয়ন্ত্রণ হচ্ছে না, প্রথম হচ্ছে সরকার পুলিশের সাথে সংযোগ স্থাপন করতে পারেনি। যেটা আমি বলছিলাম, যেমন একটি সরকারের রাজনৈতিক দল থাকলে তার ওয়ার্ড কমিটি থাকে, তার ইউনিয়ন কমিটি থাকে। যখনই কোনো ইউনিয়নের সমস্যা হয়, উপর থেকে ফোন দিয়ে বলা হয় যে তুমি এটা সমাধান করো, পাশে থাকো, এরকম একটা স্ট্রাকচার থাকে। বর্তমান সরকারের রাজনৈতিক দল না থাকার কারণে এরকম কোনো স্ট্রাকচার নাই। সব দলই হওয়া উচিত ছিল এই সরকারের রাজনৈতিক দল, কিন্তু এই সরকার আস্তে আস্তে জাতীয় পার্টিকে বাদ দিল, আওয়ামী লীগকে ব্যান করলো, এনসিপির হয়ে গেল, এনসিপি এবং গুটি কয়েক দলের সরকার হয়ে গেল। জামাতের সাথে অত্যন্ত সখ্যতা, জামাত যে ভাষায় কথা বলে বর্তমান সরকারও সেই ভাষায় কথা বলে, তো এবি পার্টিও এই সরকারের ভাষাই কথা বলে। এখানে স্বাভাবিকভাবেই সকল দলের সাথে সংযোগ স্থাপনটি এই সরকার করলো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু পুলিশ বিগত সরকারের আমলে রিক্রুটেড ছিল 17 বছর, এবং আন্দোলনে পুলিশের সাথে আন্দোলনকারীদের তীব্র যুদ্ধই হয়েছে, স্বাভাবিকভাবেই আন্দোলন পরবর্তী সময়ে পুলিশের ওপর একটি নির্যাতনও হয়, অনেক পুলিশকে মেরেও ফেলা হয়, এবং অনেককে ডিমোরালাইজডও করা হয়, অনেককে পদায়নও করা হয় খারাপ জায়গায়, তাদের পার্সোনাল গার্ডস সরিয়ে ফেলা হয়, ড্রাইভার সরিয়ে ফেলা হয়। তো এগুলো হয়তোবা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে তো পুলিশ চলতে পারে না, পুলিশ তো চেইন অফ কমান্ডে চলে। সেই সময় তারা চেইন অফ কমান্ডে ছিল, ভুল করলে চেইন অফ কমান্ডেই করেছে, এখনও তারা চেইন অফ কমান্ডে করবে। এখন যদি চেইন অফ কমান্ড ভেঙে যায়, মব নিয়ন্ত্রণ কিভাবে হবে? বাট আমি প্লেন অ্যান্ড সিম্পল বলবো, বর্তমান সরকারের মব নিয়ন্ত্রণে সদিচ্ছা নাই, এবং এটি রাজনৈতিক অপরিপক্কতা।
কিন্তু এই সদিচ্ছাটা কেন নেই মনিয়াপা? আমি যদি আপনার কাছে জানতে চাই যে কেন সরকারের এই সদিচ্ছাটা নেই। দেখেন, এটা এক কথায় এই জবাবটা দেওয়া যাবে না। তারপরেও আমি যেটা বলি, কারণ আমি তো আধ্যাত্মিক জগতের কেউ না, আমি হিসেব করে বলি 2 আর 2 যোগ করলে 4 হয়, কখনো কখনো 5ও হয়, এটাও হতে পারে। তো এখন এই সরকার কোনো ইন্ডিভিজুয়াল টাইম মেনটেনেন্স করছে না, তার মপকে দরকার। এই টাইম মেনটেনেন্স না করার জন্য আপনি খেয়াল করেন একটা জিনিস, সরকার প্রধান বললেন যে আওয়ামী লীগকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না। লাস্টে কিন্তু নিষিদ্ধ হওয়ার কয়েকদিন আগে এই কথাটা বললেন। তারপরে কি হলো, এক ধরনের আন্দোলন তৈরি হলো। আমি মব বলবো না, আমি আন্দোলনই বললাম। আন্দোলন তৈরি হলো, এনসিপি এবং জামাত মিলে দখল করলো সরকারের বাড়ির সামনে, যেখানে কিনা 144 ধারা জারি করা। সেইখানে সরকার 144 ধারা ভঙ্গ করার জন্য শাস্তি দিবে কি, শাস্তি না দিয়ে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করলো। তাদেরকে ঠান্ডা পানি, তখন খুব গরম চলছিল, ঠান্ডা পানির ঝাপটা দিল, তাদেরকে মঞ্চ করার জন্য এক ধরনের অলিখিত একটা হয়ে গেল, আদেশিত হয়ে গেল। তারা করলো যেহেতু আমরা এটাই ধরে নিব, কারণ সরকার যদি থাকে, সরকারের যদি সায় না থাকে, তাহলে সরকারের বাড়ির সামনে এটা ইম্পসিবল। এবং কি হলো, একটা পর্যায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এবং নিষিদ্ধ করলো আওয়ামী লীগকে, বললো যে যে পর্যন্ত বিচারের কাজ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। বেশ ভালো কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ করলো। ব্রিটেনে যখন গেলেন সরকার প্রধান, তাকে যখন খুব চাপিয়ে ধরে প্রশ্ন করা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন উনি আবার বললেন যে না, এটা নিষিদ্ধ না, এটা স্থগিত। স্থগিত এবং নিষিদ্ধের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে প্রথম দিনই কেন এই বাংলাদেশে কেন রায়টা এমন শোনালো না যে আওয়ামী লীগ স্থগিত হয়ে আছে, আওয়ামী লীগ স্থগিত হয়ে আছে, এটা কিন্তু বলা হয় না, নিষিদ্ধ হয়ে গেছে, নিষিদ্ধ হয়েছে। তো এই যে সরকারের যে এই এক ধরনের ছল চাতুরি, এই ছল চাতুরি কিন্তু পলিটিক্যাল সরকার করলে আমি মনে করতাম যে হ্যাঁ, এটা করতে পারে। কিন্তু নন পলিটিক্যাল সরকার এই ধরনের ছল চাতুরি করার অর্থ হচ্ছে সরকার যে কোনোভাবে টিকে থাকতে চান, যে কোনো সমস্যা সৃষ্টি করে টিকে থাকতে চান। মবটা হচ্ছে একটা সিরিয়াস সমস্যা। সেই সমস্যা যদি মনে করেন কখনো জনগণ যদি আপনার উল্টা মব সৃষ্টি করে, যেমন আপনার ধরেন ধানমন্ডির কথা বলি, ধানমন্ডিতে ডাকাতি করতে গেল একটা দলের কিছু ছেলে, গ্রুপের, যারা কিনা নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে, এই 24-এর, তারা গেল কি ডাকাতি করতে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলো, করার পরে কি হলো, তাদের একজন বড় নেতা তাকে খুব সিরিয়াস অবস্থায়, মানে খুব গালাগালি করে, পুলিশের সাথে খুব ভায়োলেন্স এক প্রকার সৃষ্টি করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল। তো এইখানে সরকার কিন্তু চুপ থাকলো, কিছুই বলল না। আপনি দেখেন এটা করলো। আবার পাশাপাশি আপনি পটিয়ার কথা চিন্তা করেন, ওখানে পুলিশ অফিসার যে কাজটা করলো, সাধারণ বিবেক সম্পন্ন একজন মানুষ ওই কাজটাই করার কথা। কারণ যার নামে মামলা নাই, পুলিশ অফিসার তো ওইটা দেখবে, মামলা নাই, সে তাকে অ্যারেস্ট করতে পারে না। তো সেই জায়গায় তাকে কি করলো, যেহেতু সরকারি দলের ছত্রছায়ায় তারা থাকে, সেহেতু কি করলো, ওই পুলিশ অফিসারটা ক্লোজ হয়ে গেল। দেখেন, এখানে আইন কিন্তু 2 রকম চলে। এখানে ছাড়িয়ে নিয়ে গেল, এইখানে তারাই জিতে থাকলো। এখানে পুলিশ অফিসার ছেড়ে দিল, ছেড়ে না দিলে সেও ক্লোজ হতো। আবার ঠিক একই জায়গায় একই মতো করে, আমি শেষ করছি লাইনটা, ওখানে গিয়ে কিন্তু সে পুলিশ অফিসার ক্লোজ হয়ে গেল। তার কি মবকে প্রাধান্য দেওয়া হলো? আমি লাস্ট লাইনটা বলি, ভাইকে প্রশ্ন করতে চাই, লাস্ট লাইনটা বলি। এখন জনগণ যদি 1 দিন 2 দিন 5 দিন দেখবে, জনগণ যদি সেম কাউন্টার মব সৃষ্টি করে, তখন সরকারের কি অবস্থা হবে? আমরা কিন্তু এই ভয়টা পাচ্ছি। তাহলে শামীম ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি আইনের লোক, আইন আসলে কার হাতে আছে? আইন এখন আসলে আইনের হাতে নাই, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের হাতে আইন নাই। আদালত পাড়ায় মিছিল করে বিচারকদেরকে জোর করা হয়, বিচারকদেরকে একটা ভয় প্রদর্শন করা হচ্ছে, এবং সেখানে জুডিশিয়ারি অ্যাজ এ হোল তার বিচার বিভাগকে কন্ট্রোল করতে পারছে না। থানার ওসিদেরকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ টহল দিচ্ছে না। আমরা কিন্তু অনেক দেখছি না যে রাস্তাঘাটে গ্রামেগঞ্জে পুলিশ টহল দিচ্ছে, এমনটা দেখছি না। স্ট্রাকচারটা নষ্ট হওয়ার আগে স্ট্রাকচার ঠিক করতে হবে। এটা দেশ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, দেশ চালাতে হবে, 18 কোটি লোক, এবং
যত সম্ভব দ্রুত যদি এটা আপনি সমাধান না করেন, দেরি হয়ে গেলে আপনি সমাধান করতে পারবেন না। দেখেন, যারা রাজনীতি করে তাদের ভুল হয়, আবার ভুল বোঝে। ইন্দিরা গান্ধী, তার জীবনে এত বড় অ্যাচিভমেন্ট ছিল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার একটা কন্ট্রিবিউশন ছিল। তিনি একসময় ডক্টরিন দিয়েছিল, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, এরকম ডক্টরিন তার প্রাইম মিনিস্টারের সময় ছিল। তারপরে হঠাৎ করে এলাহাবাদের ইলেকশনে ওনার একজন সরকারি কর্মচারী টাকা বিতরণ করার নিউজটা হয়ে গেছে। উনি সরকারি এয়ারফোর্স ব্যবহার করেছেন ইলেকশন মিসকন্ডাক্টে। জাস্টিস জগমোহন তার নমিনেশন ক্যান্সেল করে দিল, তার এমপিশিপ বাতিল হয়ে গেল। তিনি ভয় পেয়ে এমার্জেন্সি দিয়ে দিলেন। সেই এমার্জেন্সি 2 বছর ইন্ডিয়াতে চললো, ইন্ডিয়ার ডার্ক হিস্ট্রি। 2 বছর পরে তিনি বুঝলেন ভুল হয়ে গেছে। তখন ওনার বাবার বন্ধু জয়প্রকাশ নারায়ণের কাছে গিয়ে পরামর্শ নিলেন। জয়প্রকাশ নারায়ণ বলল, ক্ষমতা ছেড়ে দাও, প্রয়োজনে জেলে যাও। তাই হলো, ইন্দিরা গান্ধী জেলে গেল, আবার প্রাইম মিনিস্টার হলো। কিছুদিন পরে তাকে মেরে ফেলা হলো। যখন তাকে মেরে ফেলা হলো, আমি শেষ করে দিচ্ছি, তখন তিনি ন্যাশনাল হিরো। কিন্তু ইমার্জেন্সির সময় তাকে মেরে ফেলা হলে যে তাকে মারতো সেও তো ন্যাশনাল হিরো। তো রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক সহাবস্থান, দেশ ঠিক করার ক্ষমতা কিন্তু সবাই বেশি দিন পায় না। এই সরকার পেয়েছিল, 10 মাস চলে গেছে, আরও কতদিন আমাদের অপেক্ষা করতে হবে? এই দেশটা বাঁচাতে গেলে এখনই সহাবস্থান নিশ্চিত করে, আইনের শাসন নিশ্চিত করে সকলকে নিয়ে দেশ করতে হবে। এই বিগত 10 মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, মবের সাথে কিন্তু এখন চাঁদাবাজিও যুক্ত হয়েছে, এবং এই চাঁদাবাজিটা কারা যুক্ত আছে এবং এই চাঁদাবাজি কেন হচ্ছে, কারা করছে, কাদের জন্য করছে, এর পেছনে কারা আছে শক্তির হাতগুলো, আমরা সেই বিষয়ে আলোচনা করব। সময় হলো একটা বিরতির, আমরা বিরতিতে যেতে চাই। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ এই নিয়ে অনুষ্ঠানে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আর আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। খালি মামা মামা খরচ কা মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই ওর লগে কথা কইছ আমার। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওয়ান তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে। খাবারটা পারে কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে। মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটার ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কেট ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে। আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুইজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে একটা চাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয়। চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। ফিল নাও দাও বকুড়াও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ 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 বস রিচার্জ রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোর কাছে ফেভার চাইবো তো কার কাছে চাইবো? তুই আমার বেস্ট ফ্রেন্ড না? ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি তো এখন কি হইছে? এই জন্য সব সময় এগুলো করবি? টাকা কেন? কালকে সিনেমা দেখতে যাবি, টিকেটের টাকা। রং
তুলি গল্প বলে তোর আমার অবকাশে। আজকে রাতে আসতে দেরি হলে দরজাটা খুলিস। অসম্ভব, প্রশ্নই আসে না। সামনে তো নানার বার্থডে, সো একটা সারপ্রাইজ পার্টি থ্রো করি, লেটস সেলিব্রেট। বার্থডে দাদু ভাই। ভিকি, দাদু ভাই। অ্যাকচুয়ালি আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ঈশানাকে আমরা বাইরে বিয়েই বা দেবো কেন? আমি ঈশানাকে খুব বেশি পছন্দ করি। তোর এনগেজমেন্ট ঠিক হয়ে যাইতেছে, তুই আমাকে একবার বললিও না। আমি দাদা ভাইকে হার্ট করতে পারবো না। তুই দেখছিস ঈশানাকে বিয়ে করলে নিজের সম্পত্তিটাও পাবি, ঈশানারটাও পাবি। মেন্টাল হয়ে গেল না? মেন্টাল মানে চাপ কিন্তু উঠে না। এই বিয়েতে খুশি তো? আপনি যে একটা বউ পাইছেন লাখে এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। ওর বউ তো দেখো না সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। খালি মামা মামা খরচ কা? মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিল? কেউ নাই। তুমি আমার জান। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। যেমনটি আমরা যাওয়ার আগে বলছিলাম বিরতিতে, যে আমরা ফিরে এসে চাঁদাবাজি নিয়ে প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এখন মবের পাশাপাশি কিন্তু চাঁদাবাজিও যুক্ত হয়েছে। আমরা যদি চাঁদাবাজির কথাটা বলি, এটার আসলে কোন কোন খাতগুলোতে বেশি চাঁদাবাজি হচ্ছে, এবং এই যে চাঁদাবাজিটা হচ্ছে এটার পেছনে রাজনৈতিক দলের নেতৃত্ব বা স্থানীয় প্রভাবশালীরা আছে কিনা, বা কারা এর সাথে সক্রিয়ভাবে বা পেছন থেকে মদত দিচ্ছেন? দেখেন, ওই যে সন্ত্রাসী, যারাই সন্ত্রাসী তারাই চাঁদাবাজ। এখানে দুই রকম চাঁদাবাজি হচ্ছে, একটা হচ্ছে প্রকাশ্য চাঁদাবাজি, আরেকটা হচ্ছে নীরবে নিভৃতে চাঁদাবাজি। আরেকটা চাঁদাবাজি হচ্ছে পরোক্ষ চাঁদাবাজি। সেটা হলো আওয়ামী লীগ যে জিনিসগুলো ফেলে গিয়েছে, সেগুলো ধরেন একটা কাজ অর্ধেক করে গেছে, সে অর্ধেকটা তো পূর্ণাঙ্গ রূপ লাভ করতে হবে, শেষ করতে হবে। এই শেষটুক কেউ দায়িত্ব নিয়েছে, নেপথ্যে নিয়েছে, কেউ সামনে নিয়েছে, কেউ আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিচ্ছে, কেউ এই টাইপের 3-4টা রকমের চাঁদাবাজি হচ্ছে। তবে এই জিনিসগুলো চাঁদাবাজির হার বেড়েছে বই, কমে নাই। আগে যেমন 15.5 বছরের এই চাঁদাবাজি কারা করছে? শেষ করি, আমরা কিন্তু 15.5 বছরের স্বৈরাচার থাকা অবস্থায় চাঁদাবাজিটা ছিল একটা প্রাতিষ্ঠানিকে পরিণত হয়েছিল। জি, চাঁদা খেতে একটা সিস্টেমে তারা নিয়ে ওইটার আবার ভাগ বাটোয়ারা করতো। এখন কিন্তু যে যেভাবে পারছে আমি বলছি, আমরা যেখানে আপনি কি বলবেন আমি জানি, যে সাধারণ মানুষ কি চাঁদাবাজি করছে? সাধারণ বলতে এখানে সাধারণই তো অসাধারণ হয়ে ওঠে। সাধারণদের মধ্যে যারা মনে করেন কারো সাথে কারো শেল্টার নিচ্ছে, তারা শেল্টারটা কারা দিচ্ছেন? এই রাজনৈতিক দল? হ্যাঁ, এই শেল্টারটা কারা দিচ্ছেন? রাজনৈতিক দল দিচ্ছেন? আপনার রাজনৈতিক দল শুধু দিচ্ছেন তা বলবো না, সরকার নিজেও তো দিচ্ছেন। সরকারি ছত্রছায়ায় যারা চাঁদাবাজি করছে, যারা আপনার চাকরি বাণিজ্য করছে, যারা বদলি বাণিজ্য করছে, যারা ভর্তি বাণিজ্য করছে, তারা তো ওদেরকে তো সরকারি এক ধরনের পরোক্ষ প্রত্যক্ষ আপনার মদত দিচ্ছেন। তারা অনেক অন্যায় করছে, তাদের কিছুই হচ্ছে না। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, যে ওখানে একজন স্থগিত হয়ে গেল, পথ ক্লোজ হয়ে গেল, আরেকখানে কিন্তু কিছুই হলো না।
তো এই জায়গাটায় যেভাবে পারছে, যখন সরকার নিজেই যখন সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে, এলাকাগুলো থেকে কিন্তু নিউজ আসছে যেখানে আপনাদের আমি নাম বলি শোনা যাচ্ছে। জড়িয়ে পড়ে, তখন কিন্তু অন্যরাও করে। আমি বলবো না আমি তো মানুষ, আমি ফেরেশতা না, শয়তানও না। তো একজন মানুষ হিসেবে দেখতে দেখতে বিএনপি অনেক বড় দল, আপনি কিছুক্ষণ আগে বলেছেন, অনেক বড় দলের বিএনপির একটা ইউনিয়নে যত লোক থাকে আছে, অনেক দলের সেন্ট্রালে সহ সমস্ত দলে অতগুলো লোক থাকে না। তো সেইখানে আমি বলবো না যে সেখানে সব মানুষগুলো একদম দুধে ধোয়া তুলসী পাতা। সেখানে আইনের অনুশাসন, আবারও আমি বলছি, যদি রাষ্ট্রের যদি আইনের অনুশাসনটা বলবৎ থাকতো, চালু থাকতো, নতুন সরকার এবং অরাজনৈতিক সরকার হিসেবে যদি বলতো যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় সাথে সাথে আনা হবে। আইনের আওতায় সাথে সাথে আনছে না কেন? আপনার রাজনৈতিক দলটা আপনাদের অনেক বড়, সেই জায়গাটাকে মানে আপনাদেরকে মানুষের সামনে তোষামতি করা হচ্ছে নাকি আপনাদের আমি একটা অপকর্মগুলো মানুষের সামনে আসুক সেটাকে? আমি একজন ভুক্তভোগী হিসেবে বলছি কেন আনছে না, আমি ভুক্তভোগীর জায়গা থেকে বলছি। এতে হয়তো সরকারের বা সরকারের ছত্রছায়ায় যারা আছে তাদের কোনো লাভ আছে, তাদের লাভটা হয়তো আরও লম্বা একটা সময় থাকা যাবে। আপনি দেখেন, যাদের সংস্কার করার দরকার, এত সংস্কার নিয়ে কথা হচ্ছে, এত সংস্কার না হলে ইলেকশন হবে না, বিচার না হলে ইলেকশন হবে না, তাহলে যে সংস্কারটা আগে দরকার সেই সংস্কারটা কিন্তু হচ্ছে না। পুলিশের, যেটা আমি বলছি, পুলিশের সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার, আপনার আইন শৃঙ্খলার সংশ্লিষ্ট সব কিছু সংস্কার দরকার, এগুলো কিন্তু হচ্ছে না। এগুলো আরও সেগুলো অথই জলে স্পষ্টভাবে আপনাদের যে সংস্কার কমিটিতে সেগুলো আসছে না কেন প্রস্তাবনায়? আমাদের সংস্কার কমিটিতে, আমরা তো সংস্কার কমিটিতে করি না, আমাদের দল যায়, আপনাদের ওইখানে যে সংস্কারগুলো ওঠানো হয় আপনি জানেন। ইতিমধ্যে আমাদের স্থায়ী কমিটির নেতা সারোদ্দিন সাহেব বলেছেন যে এখানে শুধু খানাপিনা হচ্ছে, আর এই সংস্কার দেখলে মনে হয় যে আবহকালে আপনারা সেখানে যাচ্ছেন, কিছু প্রস্তাবনা তো নিয়ে যাচ্ছেন। আমাদের প্রস্তাবনা তো আমরা 31 দফার মধ্যে উঠিয়েই দিয়েছি। সেই 31 দফাকে যদি গুরুত্ব দেওয়া হতো, সেখানে কি প্রশাসন আমরা তো এটা আরো 3 বছর আগে কি প্রাধান্য তালিকায় রাখা আছে? অবশ্যই সবকিছুই আছে ওইখানে। কোনটা কি করবে, যেটার যখন সমস্যা পড়বে, যেটার দরকার হবে সেই জিনিসটা আগে করা হবে ওই 31 দফার মধ্যে। সেখানে অবশ্যই আইন শৃঙ্খলা, সেখানে প্রশাসন ঢেলে সাজানো, সেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, সেখানে প্রধানমন্ত্রীর দুইবারের বেশি না। আবারও আমি শামীম ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বললেন আমরা যদি বিগত আওয়ামী লীগ সরকারের কথা বলি বা এই মুহূর্তের যদি বিএনপি সরকারের কথা, বিএনপির রাজনৈতিক দলের কথা বলি, যেমনটি তারা বলছিলেন যে একটা বড় দলের মধ্যে দুই একটা ঘটনা ঘটতেই পারে এবং সে ধরনের লোক থাকতেই পারে ছোটখাটো, কিন্তু আমরা শাস্তির ঘটনাগুলোকে কি ছোটখাটো হিসেবে এগুলোকে বাদ দেওয়া যায় বা এড়িয়ে যাওয়া যায় না? কোনো অন্যই ছোট না, তবে ডেফিনেটলি বাংলাদেশে যেটি ঘটবে, যেহেতু বিএনপির মাঠ পর্যায়ে অনেক নেতাকর্মী 17 বছর নির্যাতিত ছিল, প্রচুর চাঁদা তাদেরকে দিতে হয়েছে, মামলা করতে করতে নিঃশেষ হয়ে গেছে, স্বাভাবিকভাবেই অন্যায় সুযোগ পেলেও তারা সেখানে ধাবিত হচ্ছে। কিন্তু দেশ যদি একটি ইলেকশনের দিকে থাকতো, ভোটের দিকে থাকতো, তখন এই নেতাকর্মীরাই মানুষের দোরগোড়ায় যেত, ভোট চেত এবং নিজের আচার ব্যবহারে মানুষকে কষ্ট না দিয়ে ভোট আদায়ের চেষ্টা করত। ভোট যত দেরি হবে কর্মীরা তত অস্থির হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি দেশে যে একটা ভোটের কোনো রূপরেখা তৈরি হয়নি, এটি সকল সমস্যার মূল কারণ। এটি মপতন্ত্রকে উৎসাহিত করছে যে ভোট হবে না বা দেরি হবে, আমরা মপতন্ত্র করতে পারবো, অথবা মপতন্ত্রকে একসময় ইউজ করা হবে ভোটকে পিছিয়ে দেওয়ার জন্য। তো এটার মধ্যে একটা যোগসূত্র থাকতে পারে। বিএনপির কিছু নেতাকর্মী তারা স্বাভাবিকভাবেই ভাবছে যে আমরা কিছু চাঁদাবাজির সুযোগ পেলে করতে পারি, কারণ তারা বাংলাদেশের মানুষের যত খারাপ গুণ আছে এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলের মধ্যেই থাকবে। জামাত বিশাল সমাবেশ করছে, প্রচুর লোকজন নিয়ে মিটিং করছে, যে যার মতো রাজনৈতিক কৌশলে আগাচ্ছে। সার্বজনীনভাবে পিছিয়ে যাচ্ছে একমাত্র বাংলাদেশ। ইকোনমিক ডেভেলপমেন্ট নাই, এফডিআই নাই, 22 লক্ষ জব হারিয়ে গেছে, 27 লক্ষ লোক অতিদরিদ্র হয়ে গেছে, 19 লক্ষ মহিলা অতিদরিদ্র হয়ে গেছে। এটি এই বছরের ডেটা, সামনের বছর এটা আরও অ্যাড হবে। এটা থেকে উত্থানের কি উপায় করেছে সরকার? আমরা তো এটা থেকে উত্থানের কোনো উপায় দেখলাম না। আমরা দেখতে পাচ্ছি ভেগ পলিটিক্যাল ডিসকাশন, একটা সংস্কার প্রক্রিয়া হচ্ছে যেটা অপূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়া, যেখানে জনগণের প্রতিনিধির একটা বিশাল অংশ নাই। পার্লামেন্ট নিয়ে কথা হচ্ছে, সংবিধান নিয়ে কথা হচ্ছে। খুব বিনয়ের সাথে বলবো, এইখানে যারা কথা বলছে সংস্কার প্রক্রিয়া, অনেকেই কখনোই পার্লামেন্টে যায়নি,
তো অবশ্যই পার্লামেন্টে না যাওয়াটা কোনো অযোগ্যতা না, কিন্তু সব নিয়েই তো আপনাকে সংস্কার করতে হবে। আপনি এক পেশে মন্তব্য শুনে, এক পেশে একটি গ্রুপের মন্তব্য শুনে সংস্কার করলে ওটা টেকসই হয়নি, আমি হবে না। একটু আপনাকে আমি বলতে চাই যে এই যে আমরা সব দায়িত্বই সরকারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদের রাজনৈতিক দলগুলোর কি কোনো দায়িত্বের জায়গা থেকে নেই যে এই জায়গাগুলোতে সহযোগিতা করা? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি সরকারকে, অথবা আমি বলবো একটি সংবিধানের বাইরের সরকারকে সকল দল সমর্থন দিয়েছে, সকল দল। আপনি যদি 5 তারিখের কথা চিন্তা করেন, সেখানে জিএম কাদের এবং আমাদের নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে গিয়েছিল। পরবর্তীতে ডক্টর ইউনূস স্যার যখন ক্ষমতা নিলেন, সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবাই তাকে অ্যাভাটার হিসেবে দেখেছে যে উনি দেশের সব সমস্যার সমাধান করবেন, গণতন্ত্র রেস্টোর করবেন। খুব দুঃখের সাথে দেখলাম উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধুমাত্র ছাত্রদের, আন্দোলনকারী ছাত্র নিয়োগকর্তাদের। এই বঙ্গবন্ধুর এই প্রবলেম হয়েছিল, বঙ্গবন্ধু সবার ছিলেন। 72 সাল 73 সালে উনি আস্তে আস্তে হয়ে গেলেন শুধু আওয়ামী লীগের। বামপন্থীদের তার সাথে তার ডিস্টেন্স হয়ে গেল, বামপন্থী ছাত্র সংগঠনের 2 দল হয়ে গেল, একটা মুজিববাদী হয়ে গেল আর একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র হয়ে গেল। তিনি মুজিববাদীটাকে ওন করলেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে ডিজোন করলেন। এই যে ফাটলগুলো, ডক্টর ইউনূস স্যার একটা ঐক্যমতের প্রতীক হতে পারতেন, কিন্তু তিনি ছাত্রদের পরামর্শ শুনে আস্তে আস্তে নিজেকে একটি কর্নার বলয়ে নিয়ে গেছেন, ছাত্রদেরও একটা কর্নার বলয়ে চলে গেছেন। ছাত্ররা বিএনপিকে গালি দেয়, ছাত্ররা জাতীয় পার্টিকে গালি দেয়, ছাত্ররা আওয়ামী লীগকে গালি দেয়, জামাতকে গালি দেয় না। হ্যাঁ, কিন্তু বাকি 3টা দলকে গালি দিচ্ছে তারা। তো এই যে গালি দিয়ে দিয়ে কি রাজনীতি আগাবে? এই জায়গাটাই যদি আমি একটু জিজ্ঞেস করি যে জামাতকে কেন গালি দিচ্ছে? জামাতকে গালি দিচ্ছে না আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে জামাত, এই ছাত্র সংগঠন বা অন্যান্য ইনকিলাব মঞ্চ, এদের মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, একটা আন্দোলনের যোগসূত্র তো আছেই, যে সবাই অ্যান্টি আওয়ামী লীগ একটা বলয় থেকে আন্দোলন করেছিল, সেই সময় তো আমরা সবাই একসাথে ছিলাম। তো এখানে কোনো যোগসূত্র থাকতে পারে, আবার এটাও হতে পারে যে জামাতের মনা কিছু মানুষ অন্য দলে আছে যারা অন্য পার্টি থেকে ভোট ক্যারি করছে, জামাতে থাকলে হয়তো এই ভোটটা ক্যারি হবে না। তো এটা একটা রাজনৈতিক ভোটের ইকুয়েশন এখানে আছে বলে মনে হয়। আর বিএনপিকে সবাই প্রতিপক্ষ ভাবছে, কারণ মাঠে বিএনপি সবচেয়ে বড় দল ছিল, আছে, এবং ভোটের প্রতিপক্ষটা বিএনপিই হবে। তো এখানে একটা ভোটের কম্পিটিশন, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এবং সেইখানে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। জাতীয় পার্টিকে বাদ দিলে ভোটের কেকটা অনেকে ভাবছে বড় পাবে, অনেকে ভাবছে জাতীয় পার্টির কেকটা তারা খেয়ে ফেলবে। তো কেউ কারো ভোট নিয়ে যেতে পারে না, যার যার ভোটার তার কাছেই থাকে এবং যার যার সমর্থক তার কাছেই থাকে। এবং বাংলাদেশে যতবার দেখা গেছে কোনো দলকে আপনি সাপ্রেস করার চেষ্টা করেছেন, ততবার সেই দলটি আরও বড় আকার ধারণ করেছে, সবসময় তাই ঘটেছে। তো আমরা এখানে আশা করি সর্ববৃহৎ দল এই মুহূর্তে বিএনপি, দেশ চালানোর অভিজ্ঞতা, ম্যাচুরিটি আছে বিএনপির। বিএনপিকে গতানুগতিক রাজনীতি করলে হবে না, দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে। বিপ্লব আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি যেটা বললেন যে এখন বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেখানে বিএনপির নামগুলো আসছে। হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কি বড় রাজনৈতিক দল তাকে তোষামত করা হচ্ছে, নাকি তাদের ভুলগুলো জনগণের সামনে উপস্থাপন করার একটা ক্ষেত্র তৈরি করছে? আসলে ঘটনাটা কি? আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী লীগের লোকজন বা তার অ্যালাইড পার্টির লোকজনকে অ্যারেস্ট করছে, অর্থাৎ ওই ফ্রন্টে তারা আছে। তারা এখন এই মুহূর্তে বিএনপির সাথে দ্বন্দ্ব জড়িয়ে আরেকটা ফ্রন্ট ওপেন করার মতো নিউট্রালিটি, ব্যাকবোন অথবা স্ট্রাকচার তাদের নাই। এবং তাদের মধ্যে যেহেতু তারা বিগত সরকার আমরা অ্যাপয়েন্টেড, তারা এই আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তাদের ভবিষ্যৎটাকে আরও বেশি শেকি করতে চাচ্ছে না, তাদের ভবিষ্যৎটাকে তারা নিশ্চিত রাখতে যাচ্ছে। তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির সাথে সুসম্পর্ক করতে হবে, এটা খুব ন্যাচারাল। এবং এই যে আওয়ামী লীগের সহযোগী তকমা থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে, সে বের হয়ে আসার জন্য তারা একসাথে আওয়ামী লীগকেও অ্যারেস্ট করবে, আবার বিএনপিকেও অ্যারেস্ট করবে, এই জিনিসটি হবে না, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না। সেজন্য বিএনপির নিজেকেই প্রচুর সেলফ রেস্টেইন করতে হবে। উইথ গ্রেট পাওয়ার ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি। বিএনপির যেহেতু বিশাল দায়িত্ব ছিল, এবং আমি সবসময় বলি যে 2 দিন আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন হলো ক্ষুদ্র পরিসরে, বিএনপির উচিত ছিল শক্ত হাতে বলে দেয়া যে কোনো দলকে ব্যান তারা চায় না, এবং কোনো দল যেন ব্যান না হয়। কারণ ব্যানের রাজনীতি তো আমরা দেখেছি, জামাতকে ব্যান করার ফল আলটিমেটলি কী হলো। জামাতকে তো 71 সালের পরেও ব্যান করা হয়েছে, ধর্মভিত্তিক রাজনীতি সহ। সেই প্রেক্ষাপটেও কিন্তু জামাতকে ব্যান রাখা যায়নি। জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক দলের মাধ্যমে জামাত আবার ব্যাক করছে, মাত্র 7 বছর।
তো ব্যানের রাজনীতি বাংলাদেশে কখনোই সফল হয়নি। জাসদকে ব্যান করা হয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল, সে জাসদকে পরে আবার সেই আওয়ামী লীগের সাথেই জোট করেছে। তাহলে ব্যান করে কোনো সমাধান হবে না। এই সময়ে বিএনপির একটি স্টেটসম্যান রাজনীতি আমরা আশা করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে বিএনপি সেই সময় পারপ্লেক্স ছিল, যে কারণে আমি শেষ করে দিচ্ছি, রাজনীতির যে বলটা বিএনপির কাছে ছিল এটা চলে গেছে অন্যদের কাছে, এবং অন্যান্য সকল বিষয়ে বিএনপির তখন গুরুত্ব কমে গেছে, যে কারণে ডিসেম্বরের ভোটের হুঙ্কার চলে গেছে ফেব্রুয়ারিতে। তাহলে তাদের এই যে হুঙ্কার কমে আসছে বলছেন আপনি, তাহলে নির্বাচন আস্তে আস্তে কি এটা আরও কমে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমরা এই ব্যাপারে আমরা জানবো, আলোচনা করব দুজনের সাথেই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ এ নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আশা করি আপনাদের সাথেই পাবো। খালি মামা মামা খরচ কা মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা করে কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। তুমি আমার জান। ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই অল্লাহকে কথা কইছ না। সারাদিন মোবাইলের মধ্যে যে ঢুইকা থাকো, কি করো আমি জানি না। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি রোস্ট কিন্তু করতে হবে। খাবার দাবারের কোনো ছাড়ই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? মানে আমরা কি ইলেকশনে দাঁড়াইছি? নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা যায় না। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। ক্যামেরা নামান, কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগায় দিমু পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। এরকম পাতিহাস মার্কে ইতিহাসের আমার দরকার নেই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আইসা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। বিয়েটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স, ঝিলমিল পেপার দিয়ে পেঁচাই না, খুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান, এতক্ষণ লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ কি করতেছিলি তুই? হিসাব করতেছিলি? যখনই প্যারা লাগে, কাজ কামে প্যারা লাগে, লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ। রিচার্জ মামা রিচার্জ বস রিচার্জ। ফিল নাও দাও বকুড়াও, রঙের দুনিয়া নাচে উথাল পাথাল। চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ, যা কিছু মন চায় সব হবে আজ। রিচার্জ সোনা রিচার্জ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তোর কাছে ফেভার চাইবো তো কার কাছে চাইবো? বলতো তুই আমার বেস্ট ফ্রেন্ড না? ও আচ্ছা, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছিস তো এখন কি হইছে? এই জন্য সব সময় এগুলো করবি? টাকা কেন? কালকে সিনেমা দেখতে যাবি, টিকেটের টাকা। রং তুলি গল্প বলে তোর আমার অবকাশে। আজকে রাতে আসতে দেরি হলে দরজাটা খুলিস। অসম্ভব, প্রশ্নই আসে না। সামনে তো নানার বার্থডে, সো একটা সারপ্রাইজ পার্টি থ্রো করি, লেটস সেলিব্রেট। বার্থডে দাদু ভাই। বিকি দাদু ভাই, অ্যাকচুয়ালি আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ঈশানাকে আমরা বাইরে বিয়েই বা দেবো কেন? আমি ঈশানাকে খুব বেশি পছন্দ করি। তোর এনগেজমেন্ট ঠিক হয়ে যাইতেছে, তুই আমাকে একবার বললিও না। আমি দাদা ভাইকে হার্ট করতে পারবো না। তুই দেখছিস ঈশানাকে বিয়ে করলে নিজের সম্পত্তিটাও পাবি, ঈশানারটাও পাবি। ঘন্টা হয়ে গেল না, ঘন্টা মানে চাপ কিন্তু উঠে দাও। এই বিয়েতে খুশি তো?
আপনি যে একটা বউ পাইছেন লাখে এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আমার বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। জামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনারে যাবো। দাও দাও, চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করব। খালি মামা মামা খরচ কা মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা করে কিছু আছে কিনা, তুমি কেউ ছিল, কেউ নাই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আর কাবেল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মনি এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমরা যেই আলোচনাটি রেখে গিয়েছিলাম যে নির্বাচন এখন কোন পরিস্থিতিতে যাচ্ছে, এখন সাধারণ মানুষের মনে কিন্তু এই ঘটনাটা কিভাবে দেখছেন? এটা কি দলীয় কোনো সন্ত্রাসের ইঙ্গিত, নাকি এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা, নাকি এটা যেমনটি মনিয়াপা বলছিলেন যেটা একটা কৌশল নির্বাচন পূর্ব পরিবেশে? দেখেন, এটা সবগুলোই ধরা যায়, আবার কোনোটাই ধরা যায় না। যেটা সবচেয়ে বেশি ধরা উচিত সেটা হলো যে আইন শৃঙ্খলা সরকারের এইখানে আইন শৃঙ্খলা অনুপস্থিত যেটা প্রয়োগের ক্ষেত্রে, এইখানে সরকারের ব্যর্থতা বলবো নাকি সরকারের অনীহা বলবো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ দুইটাই ধরা যায়। কারণ সরকার যেহেতু পারছে না, তাহলে আমি ব্যর্থতাই বলবো। আর সরকারের যেহেতু বলেও না এইসব ব্যাপারে কিছু, সেটা আমি অনীহা বলবো। তো এই অনীহা থেকে, এবং সেইখানে সামনে তাদের কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে কিনা আমরা তাও জানি না। তারা অলরেডি 1 বছরের মতো হয়ে গেল, 11 মাস চলছে। সেইখানে সরকারকে আমি এই সময়টা কোনো আপনার সফলতার নাম্বার দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি পারলে আমার ভালো লাগতো, কারণ অন্তত পক্ষে এই জায়গাটা জনগণ কিন্তু কারো কাছে নিয়ে লুটেপুটে খেতে চায় না। সরকারের কাছ থেকেও জনগণ অন্যায়ভাবে কিছু নিতে চায় না, জনগণ নিজের কাজ করেই খেতে চায়। কাজের ক্ষেত্রটা রেডি রাখতে হয়, আর আইন শৃঙ্খলাটা, তার বেঁচে থাকার নিরাপত্তাটা জনগণ সরকারের কাছে চায়। সেইখানে যদি সরকার ব্যর্থ হয়, যে 57 জনকে শুধু পিটিয়েই মেরে ফেলা হয়েছে। আপনি দেখেন যে মুরাদনগরে 3 জনকে পিটিয়ে মারা হলো। সেই 3 জনকে পিটিয়ে মারার আগে সে চোর ছিল, আমি ধরে নিলাম পুলিশের কথা অনুযায়ী সব কিছু। তার জন্য তো বিচার আছে। বিচার থাকা অবস্থায় কেন এখানে জনগণ কেন আইন নিজের হাতে তুলে নিবে? এবং সিরাজগঞ্জে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানসিক প্রতিবন্ধীও কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। তো এই জায়গাগুলো যদি আমরা হিসাব করি, যেমন ধরেন কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার 2 প্রেস সেক্রেটারি বলেছেন যে মব নিয়ে যারা কথা বলবে তারা সফট আওয়ামী লীগ। আপনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমি সারা বছর, উনারা কোথায় ছিলেন? উনারা তো বিদেশ ছিলেন। আন্দোলন করেছি আমরা, মার খেয়েছি আমরা, খুন হয়েছি আমরা, আয়না ঘরে গিয়েছি আমরা, এবং আমরা 15.5 বছর আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। সেটাও কিন্তু পুনরুদ্ধার করতে গেলেও কিন্তু আমাকে মব বলা হচ্ছে বা সন্ত্রাসী কার্যক্রম বলা হচ্ছে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে চায় না। তো সেই জায়গায়, তো সেইখানে ওনারা যদি বলে যে সফট আওয়ামী লীগ, তারাও, তাহলে তার কোনো কথা নাই। যে কোনো কিছুতে আপনার ট্যাগ লাগিয়ে দিচ্ছে একটা। সরকারের থেকে যদি ট্যাগ লাগানো হয়, যেমন ধরেন ট্যাগ নিয়ে যদি আমি কথা বলতে চাই, 2013 থেকে ট্যাগিং রাজনীতিটা শুরু হয়েছে। এইভাবে এই ট্যাগিং করার প্রয়াস থেকে বেরিয়ে আসতে আমাদের যে হবে, অবশ্যই এটা সরকার তো বুঝে। তারপরে সরকার যদি, এই অন্তর্বর্তী সরকার এই ট্যাগিং প্রথাটাই যদি চালু রাখে, কিছু হলেই বলল যে আওয়ামী লীগের দোসর বা
এরা 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 মব সৃষ্টিকারী বা এরা সরকার এইসব নিয়ে কথা বললেও বলছে ভুক্তভোগী কেন? কিন্তু আমরা এই মববাজির ইয়েটা কিন্তু আমরা এটার শিকার হচ্ছি, চাঁদাবাজি কিন্তু আমরা শিকার হচ্ছি। সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? আমাদের ওই যে বললাম আপনাকে কিছুক্ষণ আগে, যে যদি সরকার যদি আইন রক্ষার জায়গা থেকে যদি সরকার যদি না এটার আইনের শাসন হাতে না নেয় তুলে, তাহলে হয়তো জনগণই নিবে। এতে কি হবে? এতে আস্তে আস্তে দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। ওকে মারছে, ও তাকে মারছে, জনগণ আবার মিলে আবার আরেকটা মারছে। এটা কিন্তু কোনো সমাধান হবে না। যে রাষ্ট্রের প্রথম এবং প্রধান কাজ যেটা, আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া। গত সরকার ছিল না বলেই কিন্তু সমস্ত বাংলাদেশ মাঠে নেমে গিয়েছিল, পথে নেমে গিয়েছিল আন্দোলনের জন্য। একজন সন্তান নামার সাথে সাথে একজনের সঙ্গে কিন্তু 2 জন ফ্রি ছিল, বাবা মা। তারা কিন্তু পানির জগ নিয়ে রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়েছিল, সন্তানের সাথে তারা নিজেরাও যুদ্ধ করেছে। তাহলে সেইখানে আমরা সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারছি না। এই ট্যাগিংয়ের জন্য অন্যায়ভাবে এক দল অন্যায় করছে, আরেক দল এখানে ধরা খাচ্ছে। আমি বলছি না, আমি তো আমার জায়গা থেকে আমি 4000-এর উপরে আমরা আপনার বহিষ্কার করেছি, স্থগিত করেছি। সরকার যদি এরপরে কোনো ডিসিশন না নেয়, সরকার যদি তাকে আইনের আওতায় না আনে, সেখানে তো আমি তাকে আইনের আওতায়, আমার বাবাও যদি অন্যায় করে বা আমিও যদি আমার বাবার সাথে অন্যায় করি, সেখানেও কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো এখানে রাস্তা নাই। তাহলে একমাত্র রাস্তা যার কাছে আছে সেটা সরকারের কাছে। তো সরকার যদি এখানে নির্লিপ্ত থাকে তাহলে তো হতে পারে না। একটু জানতে চাইবো, আমরা যেটা বলছিলাম যে নির্বাচনে কি এর সমাধান, বা এই পরিস্থিতিতে এই মববাজি বা চাঁদাবাজি এই পরিস্থিতি থেকে নির্বাচনটা আমাদের প্রথম কাম্য? প্রথম হচ্ছে আপনি বলছেন সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে। সাধারণ মানুষ ডিসএনগেজ টলারেন্স হয়ে থাকে প্রথম দিকে, কোনো রেসপন্স করে না, নিজেরা নিরাপদে থাকে, বাচ্চা কাচ্চাদের বাসার মধ্যে রাখে, কোনো টাকা ইনভেস্ট করে না, অর্থাৎ অর্থনীতির বুদবুদটা নষ্ট হয়ে যায়। এবং এই যে 16 কোটি 18 কোটি লোকের যদি একবার ইকোনমিক বুদবুদটা নষ্ট হয়ে যায়, এটাকে আপনি ক্রেন দিয়েও টেনে পরে তুলতে পারবেন না। তখন রাষ্ট্রটা হয়ে যায় কি স্যাটেলাইট স্টেট, ল অ্যান্ড অর্ডার নাই, ইনভেস্টমেন্ট নাই, চাকরি বাকরি নাই। আর কি হচ্ছে এখন ভেন্ডেটা স্টেট। কোথায় কি হয়েছে এটা প্রতিশোধ নেবে, প্রতিশোধ আইন নেবে, বিচার বিভাগ নেবে, বিচারিক প্রক্রিয়ায়। কিন্তু মানুষ যখন হাতে তুলে নিচ্ছে এটাকে, মানে হবস বলছে ওয়ার এ সিচুয়েশন, মানে এমন একটা সিচুয়েশন, ওয়ার অফ অল অ্যাগেনস্ট অল, অফ এভরি ম্যান অ্যাগেনস্ট এভরি ম্যান, মাইট ইজ রাইট, সবার বিরুদ্ধে সবার যুদ্ধ, যেটা আপা বললেন। এখান থেকে বের হওয়ার উপায় কি আছে? উপায় হচ্ছে একটা সকল দলকে নিয়ে একটা চার্টার, একটা লেভিয়াথান, একটা কমনওয়েলথ, কমন মতামত নিয়ে একটা ওয়েলথ, একটা স্ট্রাকচার। এটা হতে পারে, যেটা সম্ভব না, কারণ সেখানে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, জাসদ নাই, বা অন্যদের মধ্যে মতৈক্য আছে। তাহলে কি থাকে বিকল্প? একটা ইলেকশন। আর ইলেকশন ছাড়া যদি দেখা যেত দেশটা সিঙ্গাপুরের দিকে যাচ্ছে, দেশটা মালয়েশিয়ার দিকে যাচ্ছে, দুবাই হচ্ছে, ইনভেস্টমেন্ট হচ্ছে, জব বাড়ছে, চাকরি পাচ্ছে, একটা অসাধারণ বুদবুদ ডক্টর ইউনূস স্যার তৈরি করতে পেরেছিলেন, যেটা উনি পারতেন, উনি কেন যেন করলেন না, হয়তোবা উনি অন্য অনেক বিষয় নিয়ে খুব কনসার্ন। তো সেটা ছাড়া, ইলেকশন ছাড়া একটা গভর্নমেন্টকে মানুষ কেন ম্যান্ডেট দেবে যে গভর্নমেন্টটা তাকে সুশাসন দিতে পারছে না? উনি যদি অন্য কোনো বিষয় নিয়ে ওনার সেই আগ্রহটা থাকতো, সেই জায়গাটাতে অন্তত না, ওনার অন্য জায়গায় আগ্রহ বলতে ওনাকে অন্য জায়গায় আওয়ামী লীগকে কমব্যাট করা, নাইবারিং কান্ট্রির সাথে রিলেশনশিপটা কমব্যাট করা, দলগুলোর মধ্যে সমন্বয়, এই বিষয়গুলোতে ওনাকে বেশি ফোকাস করতে হয়েছে। দেশ গঠনে ওনাকে ফোকাস করার সুযোগ উনি পাননি, তারপরেও করতে পারতেন অনেকগুলোই। সেখানে আমার কাছে মনে হয়েছে যে দেশের মানুষ তাকে ম্যান্ডেট, এক্সটেন্ডেড ম্যান্ডেট কেন দেবে? কারণ নিরাপত্তা নাই। তো যখন নিরাপত্তা একটা সিস্টেম দিতে পারছে না, মানুষ ভাববে ভোটের পরে একটা সিস্টেম আসবে, সেটা নিরাপত্তা অথবা বেটার নিরাপত্তা দিতে পারে। এবং তখন যেটি হবে, ভোটের পরে যে সরকারটি আসবে, বিজনেস কমিউনিটি ভাববে একটা 5 বছরের টার্ম পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখন ইনভেস্ট করব, সো অ্যাজ এফডিআই। পুলিশ ভাববে 5 বছরের জন্য সরকার আসছে, আমাদের এই সরকারের প্রতি লয়্যালটি দেখাতে হবে, হেল্প করতে হবে, গোয়েন্দা সংস্থা হেল্প করবে। তখন সরকার, গোয়েন্দা সংস্থা, পুলিশ, ব্যবসায়ী এক সূত্রে হয়ে যাবে, তখন দেশটা টিকে যাবে। আদারওয়াইজ দেশের ভিতরে দেশ হবে, যুদ্ধের ভিতরে যুদ্ধ হবে, এবং ফ্র্যাগমেন্টেড কান্ট্রি হতে পারে। আমরা অনেক ধরনের আশঙ্কা, অনেক ধরনের ভয় পাচ্ছি। তো সেখান থেকে তো একটা ইলেকশন একটা কনসেনসাস দিতে পারে। অ্যান্ড দেন দ্য কোয়েশ্চেন কাম আপ, ইনক্লুসিভ ইলেকশন হবে কিনা। যদি ইনক্লুসিভ ইলেকশন না হয়, তখন তো সেটি আরেকটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। তো আমরা সেই দ্বন্দ্বের দিকে যাব না সমাধানের দিকে যাব? তো আমি তো মনে করি বর্তমান সরকারের অসাধারণ ক্ষমতা ছিল বিপ্লব পরবর্তী সময়ে যে কোনো সমাধান চাপিয়ে দেওয়া, যে কোনো সমাধান। এবং আরেকটি বিষয় আছে,
এই সরকার অনেক কিছু করেছে, এখনও রাজনৈতিক দলগুলোর ভিতরে রিফর্মে কিন্তু কোনো চেষ্টা করে নেই। অর্থাৎ নমিনেশন কিভাবে হবে, হঠাৎ করে ব্যবসায়ীরা নমিনেশন পাচ্ছে, হঠাৎ করে চাঁদাবাজরা নমিনেশন পাচ্ছে, ইয়াবা ব্যবসায়ী নমিনেশন পাচ্ছে, মানব পাচার ব্যবসায়ী নমিনেশন পাচ্ছে। তো রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল পার্টির যে গেটওয়ে রোল করার কথা, গেটকিপার রোল, পলিটিক্যাল পার্টি একটা গেট দিয়ে রাখবে, যে গেট দিয়ে সুস্থির মানুষ, সঠিক মানুষ নমিনেশন পেয়ে এমপি মন্ত্রী হবে। ওই গেটকিপার রোলটা পলিটিক্যাল পার্টি করবে, সেই রিফর্মটাও তো করতে হবে। জি আপা, আমি যদি শামীম ভাইয়ের কথা ধরেই আপনার কাছে আসি, মনি আপা, একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাছে কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু এই বিগত 10-11 মাসে বিএনপির যে অভিযোগের খাতা জমা হয়েছে, সেই জায়গা থেকে কি বিএনপি বের হয়ে মানুষের সেই জায়গাটায় আসতে পারবে? আপনি কি মনে করেন, সেই আস্থার জায়গাটাকে মানুষ আবার ফিরে পাবে বিএনপির মধ্যে? দেখেন, সরকারের চক্রান্তটাই এখানেই, যে বিএনপিকে যত ভুলভাল কাজের দিকে মানে প্রবাহিত করে এটা জনগণকে দেখাবে। তবে আমার মনে হয় না যে সরকার এই জায়গায় সাকসেসফুল হতে পারে, কারণ অন্য যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু আরও চরমভাবে কট্টর, চরমভাবে মানে যারা নিজেকে মনে করছে, আমি সব দলকে বলছি না, যারা নিজেদেরকে মনে করছে যে বিএনপি না থাকলে আমিই ক্ষমতায় আসতাম, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা কট্টর এবং তারা আপনার এই দেশের মানুষের জন্য ভীষণভাবে ক্ষতিকর। এটা কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে এবং ইতিমধ্যে আরও ক্লিয়ার হয়ে গেছে। সেই জন্য আমি মনে করি যে বিএনপি যেটুক সামান্য কিছু হচ্ছে, এটা যে মানুষগুলো জানছে, এটা বুঝতে পারছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশে নাই এবং বিএনপির হাতে ওই আপনার প্রশাসনিক ক্ষমতাটা নাই, যে কারণে আমরা অনেক কিছু চাইলে আমরা শাস্তির আওতায় আনতে পারি না। যেটুকু শাস্তির আওতায় আমরা আনতে পারি সেটুকু কিন্তু আমরা মানে সুলানায় আনার চেষ্টা করা হচ্ছে। তো সেইখানে আমরা মনে করি যে এটা খুব একটা প্রতিফলন ফেলবে, এটা আমি মনে করি না, কারণ এদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করে না, এটা আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপা। আমরা আসলে মববাজি বা চাঁদাবাজিটা কিন্তু আমরা সাধারণ জনগণও চাই না। আমরা সাধারণ জনগণও চাই যে, এবং সবার ইচ্ছা যে সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা যেন এই রাষ্ট্র মেরামতে সবাই সক্রিয় হয়ে একসাথে কাজ করি এবং এই সুন্দর একটি রাষ্ট্র গঠনে সবাই এগিয়ে যাই। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন আগামীকাল মঙ্গলবার সকাল 8টায়। আর এই অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে আমরা আবারও হাজির হব আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।